এটা তো আর কোনো গোপন বিষয় না যে সেনাবাহিনীর উপর সরকারের কোনো কন্ট্রোল নাই। এখন সে একই প্রশ্ন, তিনি রাষ্ট্রপতি চুপ্পুর কাছে কেন গিয়েছেন? অনেকেই বলেন যে সেনাপ্রধান জরুরি অবস্থা ঘোষণার পায়তারা করতেছেন। জরুরি অবস্থা ঘোষণার পায়তারা করতেছেন এই কারণে তিনি গতকালকে প্রধান বিচারপতির কাছে মতামত নিতে গিয়েছিলেন এবং তারপর আজকে রাষ্ট্রপতি চুপ্পুর কাছে গিয়েছেন। বাংলাদেশের বিতর্কিত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং আওয়ামী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মিলে বাংলাদেশে চূড়ান্ত ঘটনা ঘটিয়ে দিচ্ছে। দর্শক, বিপি নূরের উপর হামলার পর নড়েচড়ে বসতেছে মনে হয় প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন, বৈঠক করেছেন। এখন রাষ্ট্রপতির সাথে তিনি বৈঠক করতেছেন, এরপর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে বৈঠক করবেন। আসলে তিনি কি করতে চাচ্ছেন, কেন এই বৈঠকগুলো হচ্ছে জরুরি অবস্থায়? তিনি কি সেনা শাসন জারি করবেন, নাকি তিনি নিজেই আসলেও এই সমস্ত যন্ত্রণা থেকে মুক্তির জন্য নিজেই পদত্যাগ করতে চাচ্ছেন? কারণ সবাই মনে করে বা তিনি মনে করেন যে তিনি দেশের জন্য কাজ করছেন, দেশের মানুষের জন্য কাজ করছেন, আর দেশের মানুষ তার বিরুদ্ধে বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছে। এই বিরক্ত হয়ে কি তিনি আসলে পদত্যাগ করতে পারেন কিনা? আমার মনে হচ্ছে এটাই হতে পারে, তিনি হয়তো বা বিরক্ত পদত্যাগ করবেন। অন্যদিকে আবার আরেকজন লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান, যিনি নেক্সট সেনাপ্রধান হওয়ার আশঙ্কা আছে, তাকে নিয়ে সাংবাদিক ইলিয়াস একটা পোস্ট করেছেন। অর্থাৎ মনে হচ্ছে সেনাপ্রধান সরে যাওয়ার একটা আশঙ্কা থাকতে পারে। তারপর আমরা দুইটা আলোচনা শুনি যে আসলে সেনাপ্রধান, রাষ্ট্রপতি, বিচারপতি এবং প্রধান উপদেষ্টার সাথে কেন জরুরি বৈঠক করলেন। দর্শক, একটি ব্রেকিং নিউজ দেওয়ার জন্য আসলাম। সেটা হচ্ছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে একটি বৈঠকে বসেছেন এবং গতকালকে বেলা 11টার দিকে সেনাপ্রধান প্রধান বিচারপতির যে গুলশানের বাসভবন, সেখানে আপনারা জানেন যে বেলা 11টায় মিলিত হয়েছিলেন এবং সেখানে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন এবং অনেক জল্পনা কল্পনা, সেনা শাসনের একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে এবং একই সঙ্গে আবার তার প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান দেখা করেছেন ডক্টর ইউনূসের সঙ্গে। তো এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত, এরকম অনেক ঘটনা। পরে আমরা যা ব্যাখ্যা পেলাম যে সোর্সের মাধ্যমে, সেটা হচ্ছে যে মানবাধিকার কমিশন জাতিসংঘের তারা যেই 72 জন সেনা অফিসারকে দায়ী করেছে গণহত্যা, গুম খুনের জন্য এবং তাদের বিচার প্রক্রিয়া নিয়ে এইসব বিষয় নিয়ে কথা বলতেই আসলে সেনাপ্রধান গিয়েছেন প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে। তবে আমরা ধারণা করি যে এর ভিতরে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা বা তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হতে পারে এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের যোগ্যতা কী হবে, এসব বিভিন্ন বিষয় হয়তো তিনি প্রধান বিচারপতির সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন। এখন প্রশ্ন করতে পারেন যে এগুলো করার ইখতিয়ার আছে কি না। এখন আইনত তো থাকা উচিত না, বাট বর্তমানে যেহেতু স্পেশাল পরিস্থিতি, এই কারণে হয়তো বা করেছেন। আপনারা জানেন যে 3 দিন কোনো সরকার ছিল না। হাসিনা 5 তারিখে পালাইছে, 5, 6, 7, 3 দিন কিন্তু এই সেনাপ্রধানই দেশ পরিচালনা করেছেন এবং তিনিই কিন্তু উপরের লেভেলের সব নির্দেশগুলো তার কাছ থেকে এসেছে। সুতরাং তার একটা গ্রহণযোগ্যতা আছে এবং আপনারা জানেন যে এটা তো আর কোনো গোপন বিষয় না যে সেনাবাহিনীর উপর সরকারের কোনো কন্ট্রোল নাই। এখন সে একই প্রশ্ন, তিনি রাষ্ট্রপতি চুপ্পুর কাছে কেন গিয়েছেন? অনেকেই বলেন যে সেনাপ্রধান জরুরি অবস্থা ঘোষণার পায়তারা করতেছেন। জরুরি অবস্থা ঘোষণার পায়তারা করতেছেন এই কারণে তিনি গতকালকে প্রধান বিচারপতির কাছে মতামত নিতে গিয়েছিলেন এবং তারপর আজকে রাষ্ট্রপতি চুপ্পুর কাছে গিয়েছেন। কারণ সেনাপ্রধান ওয়াকার জরুরি অবস্থা ঘোষণা করতে চান এবং জরুরি অবস্থা ঘোষণা করে এই সরকারকে ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করার জন্য চাপ সৃষ্টি করবেন। এই কারণে আজকে রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে পরামর্শ করতে গিয়েছেন। কিন্তু আমি এটাকে মোটেই সত্য মনে করি না। আমি জানি না সেনাপ্রধানের সঙ্গে রাষ্ট্রপতির কী কথা হতো। আমি সেখানে নাই, আমি কোনো সোর্স থেকেও পাইনি। কিন্তু কিছু যুক্তি আমি দিই। সেটা হচ্ছে কি যে রাষ্ট্রপতির কিন্তু কোনো ক্ষমতাই নাই জরুরি অবস্থা ঘোষণা করার। রাষ্ট্রপতি যে কোনো কাজ করবে সেটা তার করতে হবে প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে বা প্রধানমন্ত্রীর আদেশ ক্রমে। এখন প্রধানমন্ত্রী হিসেবে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সুতরাং ইউনূসের অনুমতি ছাড়া, ইউনূসের নির্দেশ ছাড়া রাষ্ট্রপতির কিছু করার ক্ষমতা নাই, শুধু 2টা বিষয় ছাড়া। কি সেই 2টা বিষয়? একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ, আর একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ। এই 2টা ছাড়া রাষ্ট্রপতির কিছু করার ক্ষমতা নাই। রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করার ক্ষমতা রাখেন না, এটাই বাস্তবতা।
রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে, আর এখন প্রধানমন্ত্রী হচ্ছে ইউনূস। সুতরাং এই সেনাপ্রধান চুপ্পুর সঙ্গে দেখা করতে যাওয়া নিয়ে বঙ্গভবনে যারা বলতেছেন যে জরুরি অবস্থা ঘোষণা করা হবে, আমি বলতেছি যে আসলে এটা সম্ভব না। তাহলে কেন গিয়েছেন? দেখুন, আমি মনে করি যে এই জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু প্রায় বঙ্গভবনে যান, মাঝে মাঝে নিউজ হয়, মাঝে মাঝে হয় না। এখন যেহেতু পরিস্থিতি খুব টালমাটাল, এই কারণে এই নিউজটা হচ্ছে। আপনি দেখবেন যে হাসিনা পালিয়ে যাওয়ার পর ডক্টর ইউনূস সরকার আসার পর থেকে কিন্তু এই চুপ্পুকে কেউই পছন্দ করে না, কেউই পছন্দ করে না। না করার কারণও আছে, কারণ তিনি ছিলেন ফ্যাসিবাদের দোসর, স্বৈরাচারের দোসর। এই কারণে আপনি দেখেন যে এর আগে প্রতিবার যখন প্রধানমন্ত্রী বিদেশ যেত, যাওয়ার আগে বা আসার পরে রাষ্ট্রপতির সঙ্গে আলাপ করে রাষ্ট্রপতিকে অবহিত করত যে কি সফরে কি অর্জন হলো কি না হলো। ডক্টর ইউনূস একটা দিনের জন্য বঙ্গভবনে যাননি, কারণ তিনি মনে করেন যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য সেই উপযুক্ততাই তো এই রাষ্ট্রপতির নাই, সেই তো স্বৈরাচারের দোসর। ভালো কথা, এটা ডক্টর ইউনূসের নিজের ইচ্ছা, হতেই পারে। তার 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 এই কথা তো আর মিথ্যা না, আসলেই তো চুপ্পু ছিল ফ্যাসিবাদের দোসর। তো এরপর থেকে আমরা দেখলাম যে সরকারের সঙ্গে আসলে রাষ্ট্রপতির যোগাযোগটা আসলে এই সেনাপ্রধানের মাধ্যমেই হয়। সেনাপ্রধান মাঝে মধ্যে গিয়ে তার সঙ্গে কথা বলেন, তাকে সঙ্গ দেন, ঈদের সময় গিয়ে তার সঙ্গে কথা বলেন। আবার দেখলাম বিভিন্ন সময় বঙ্গভবনে যে নামাজ পড়ানো হয় সেখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইমামতিও করেন। তো এরকম একটা কথাবার্তা আছে। এখন আমার মনে হয় যে রাষ্ট্রপতিকে যেই ব্রিফ করার একটা নিয়ম আছে সরকারের পক্ষ থেকে, এই কাজটা আসলে আনঅফিসিয়ালি সেনাপ্রধান করতেছেন। সেনাপ্রধান প্রায় সময় গিয়ে চুপ্পুকে বিভিন্ন বিষয় অবহিত করেন। এবং আপনারা জানেন যে এর আগে একটা বিষয় হয়েছিল যে চুপ্পুকে সরিয়ে বিচারপতি, প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি বানানোর একটা প্রস্তাব সরকার দিয়েছিল, যে যে প্রধান বিচারপতি যদি একটা অধ্যাদেশ দেয় যে সংবিধানের 106 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে অপসারণ করলাম, তাহলে এই বিচারপতি রেফাত আহমেদ তিনি রাষ্ট্রপতি হতে পারবেন। তিনি সেটা প্রত্যাখ্যান করেছেন। সেটা তো গত বছরের ঘটনা। এবং তারপরে আবার একটা অজুটি ছিল যে চুপ্পুকে সরিয়ে দিতে হবে বা ওয়াকারকে সরিয়ে দিতে হবে। সরকারের ভিতরে কিন্তু একটা সরকার আছে। আপনারা যে দেখেন ইউনূস সরকার, তার পিছনে কিন্তু একটা সরকার আছে, তারা কিন্তু কলকাঠি নাড়তেছে। আপনি দেখেন যে যেই এনসিপি একসময় ডক্টর ইউনূসের প্রশংসায় পঞ্চমুখ ছিল, সেই এনসিপি এখন ইউনূসের বিরুদ্ধে। এনসিপির প্রভাবশালী নেত্রী মাহমুদা মিতু, ডক্টর মাহমুদা, তিনি ফেসবুকে গত পরশুদিন ডক্টর ইউনূসকে যে কী ভাষায় গালিগালাজ করেছেন, অবাক কাণ্ড। এখন ওই সরকারের ভিতরে গুপ্ত সরকারটা কিন্তু ডক্টর ইউনূসকে পছন্দ করতেছে না, কারণ ইউনূস নির্বাচন চায়, তাই না? সামনাসামনি কিছু বলে না। এই গুপ্ত সরকারটা, এদের ভিতরে উপদেষ্টারাও জড়িত আছে অনেক। তারা চায় যে কোনো মূল্যেই হোক নির্বাচনটা পিছিয়ে দিতে। এই কারণ তারা ইউনূসের সঙ্গে থাকে এবং রাজনৈতিক দলগুলোর মিটিংয়ের সঙ্গে বামে ডানে থাকে, কিন্তু তারা মনে মনে চায় নির্বাচনটা আরও পিছিয়ে যাক এবং এমন একটা সরকার আসুক যাতে নির্বাচন যেভাবে না হয়ে একটা বিপ্লবী সরকার হয়ে বছর পর বছর দেশ চালায়। এটা তো হতে পারে না। এখন ডক্টর ইউনূস সেনাবাহিনীর প্রধান এবং বিএনপি তারা চায় যে নির্বাচনটা হোক, অন্যদিকে জামাত এনসিপি তারা নির্বাচনটা হোক না। তো দেখা যাক কী হয়। কিন্তু আমি মনে করি যে এই সমস্ত বিভিন্ন বিষয় আসলে অবহিত করার জন্যই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে দেখা করেছেন। এবং আপনাদের আবার বলতে চাই যে রাষ্ট্রপতি চুপ্পুর জরুরি অবস্থা জারি করার কোনো ক্ষমতাই নেই, কোনো ক্ষমতাই নেই। এখন সেনাপ্রধানের চাপে জরুরি অবস্থা ঘোষণা করার মতো ওই রকম মানে সংবিধানের বাইরে বা নিয়মের বাইরে ওই রকম হিম্মত চুপ্পুর নেই। এবং সেনাবাহিনীও কোনো দিন আমার মনে হয় না যে মানে ক্ষমতা নেওয়ার জন্য আগ্রহী হবে, কারণ শুরু থেকে দেখে আসছে যে জেনারেল ওয়াকারুজ্জামানের তিনি বিভিন্নভাবে প্রভাব বিস্তার করতে চান সরকারের ভিতরে, কোনো সন্দেহ নাই। বাট ওই ডাইরেক্টলি ক্ষমতা নেওয়ার মতো ইচ্ছা তার নাই। হয়তো বা পাকিস্তান স্টাইলে হয়তো বা তিনি সেনাপ্রধান থাকবেন বা সরকারের উপর তিনি পরোক্ষভাবে একটা প্রভাব রাখবেন। এবং আবারও বলি যে বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপ্পুর কাছে সেনাপ্রধান গিয়েছেন, এটা প্রায় তিনি যান এবং রাষ্ট্রপতি চুপ্পুকে দেশের বিভিন্ন পরিস্থিতি অবহিত করতেই আসলে সেখানে সেনাপ্রধান গিয়েছেন। জরুরি অবস্থা ঘোষণার কোনো ক্ষমতাই রাষ্ট্রপতির নাই। বাংলাদেশের বিতর্কিত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং আওয়ামী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মিলে বাংলাদেশে চূড়ান্ত ঘটনা ঘটিয়ে দিচ্ছে। জরুরি অবস্থা ঘোষণা করার ষড়যন্ত্র করছে, চেষ্টা করছে। দর্শক, পিনাকি ভট্টাচার্য এরকমই একটা উত্তেজনাকর খবর দিয়েছেন। দর্শক, পিনাকি ভট্টাচার্যের ফেসবুক পোস্ট, ওয়াকার বঙ্গভবনে, জাস্ট এতটুকুতেই আপনারা বুঝবেন যে ঘটনা ঘটছে।
ওয়াকার প্রধান বিচারপতির সাথে গোপন বৈঠক করেন, আবার বঙ্গভবনে যান। প্রধান উপদেষ্টা কিন্তু জানেন না কিছুই। শুধু সমীকরণ এখানেই শেষ না, ইউ রাষ্ট্রদূত, মার্কিন রাষ্ট্রদূত, আরো অনেকে পশ্চিমারা প্রধান বিচারপতির সাথে বৈঠক করেন, আবার ওয়াকারের সাথেও গোপন বৈঠক করেন, সে খবরও আছে আমাদের কাছে। তাতে বাংলাদেশে একটা অঘটন ঘটতে যাচ্ছে। অঘটন ঘটবে, দিন শেষে বিজয়ী হবে জনতা, ভারত বিরোধী শক্তি, আধিপত্যবাদ বিরোধী শক্তি বিজয়ী হবে। কিন্তু জাস্ট আমাদেরকে আরেকটা বিপ্লব করা লাগবে। এইসব ষড়যন্ত্র এগুলো বাংলাদেশে টিকবে না। 24-এর 5 আগস্ট যে এক্সাম্পল সেট হয়েছে, বাংলাদেশের জনগণের যে মেন্টালিটি ক্রিয়েট হয়েছে, তাতে এইসব ওয়াকার ফোয়াকার কিচ্ছু করতে পারবে না। একটু ঝামেলা করবে, বিপদে পড়ে ওরাই জয় বাংলা হয়ে যাবে। আমাদের আত্মবিশ্বাস রাখতে হবে, একই সাথে টাইমলি রোল প্লে করা শিখতে হবে, সঠিক টাইমে আমাদের আয়রনে হিট করা শিখতে হবে। এই ভুলগুলো যদি আমরা করি তাহলে জাতি ক্ষতিগ্রস্ত হবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশে জামাত ইসলামী আছে, চরমোনাই আছে, ঐক্যবদ্ধ ইসলামী ছাত্র শিবির আছে, জুলাই যোদ্ধারা আছে, এনসিপি আছে, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মতো দূরদর্শী নেতা আছেন, পিনাকি ভট্টাচার্যের মতো অ্যাক্টিভিস্ট আছেন, দেশে থাকুক আর বিদেশে থাকুক সক্রিয় আছেন। তার বড় নিয়ন্ত্রণ রয়েছে পরিস্থিতির উপর এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে সঠিক সময় জাতিকে সঠিক বিষয়টা জানাতে পারেন। ইলিয়াস আছেন, কনক সরোয়ার আছেন। অতএব আমরা ব্যর্থ হব না, তো আমাদের একটু কষ্ট করতে হবে। দর্শক, আপনারা আগেই জানেন যে প্রধান বিচারপতির সাথে ওয়াকারের বৈঠক নিয়ে নানান গুঞ্জন বা অনেক কিছুই, অনেক তো এক প্রকার তোলপাড় সৃষ্টি হয়েছিল। এখন আবার বঙ্গভবনে, এর মানে আসলেই ওয়াকার একটা আকাম ঘটাতে যাচ্ছে, এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই। দেখেন, আমরা যদি প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধানের বৈঠক নিয়ে আসি, এটা কোনো প্রোটোকলে যায় না। সেনাপ্রধান একটা বাহিনীর প্রধান, ওরকম বাহিনী রাষ্ট্রে অনেকগুলো আছে। নৌবাহিনীও একটা বাহিনী, বিমান বাহিনীও একটা বাহিনী, সেনাবাহিনীও একটা বাহিনী। এগুলো সব সরকারের অধীনে। একজন সেক্রেটারি মর্যাদা সেনাপ্রধানের, একজন সচিবের মর্যাদা, তিনি প্রধান উপদেষ্টার সাবঅর্ডিনেট। প্রধান উপদেষ্টাকে না জানিয়ে তিনি প্রধান বিচারপতির সাথে বৈঠকই করতে পারেন না, এটা প্রোটোকলের ভায়োলেশন। আর দ্বিতীয় কথা হচ্ছে, সেনাপ্রধানের কাজ কি, সেনাবাহিনী আইনে সেনাপ্রধানের কাজটা কি, আর প্রধান বিচারপতির কাজটা কি, সংবিধান আইন সব বিশ্লেষণ করেন। প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধানের কোনো কাজ নাই, কোনো মিটিং হওয়ার কোনো প্রশ্নই আসে না। এবং তাও আবার ঘোষণা দিয়ে সৌজন্য সাক্ষাৎ যে কেউ যে কারোর সাথে করতে পারে। এই জন্য এরকম অনৈতিক বা অবৈধ অপ্রয়োজনীয় কোনো বৈঠক করা লাগলে তার নাম দেয় সৌজন্য সাক্ষাৎ। কারণ সৌজন্য সাক্ষাৎ পৃথিবীর যে কেউ যে কারোর সাথে করতে পারে। সৌজন্য সাক্ষাতের আড়ালে অনেক বাটপারি চলে, হোয়াটএভার, ঠিক আছে, সৌজন্য সাক্ষাৎ করতে পারে, কিন্তু সেটা গোপনে কেন? সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠকটা হয়েছে প্রধান বিচারপতির যে মূল বাসভবন সরকারি, যেখানে তিনি থাকেন বা থাকতে হয় প্রধান বিচারপতি থাকা অবস্থায়, কাকরাইল যে তাবলিগের মসজিদ তার সামনে, ওইখানে কিন্তু বৈঠক না, এটা গুলশানের বাসায় হয়েছে, ব্যক্তিগত বাসায়, সরকারি বাসায় নয়। এর মানে এটা গোপন বৈঠক। এবং এই বৈঠকের পরে সাংবাদিকদের কি ব্রিফিং করেছেন? দুই পক্ষের এক পক্ষ না, করেন নাই, গোপন বৈঠক করছেন। এখন আবার এই যে বঙ্গভবনে গেছেন, এটা গোপন কথা। আমি পিনাকি ভট্টাচার্যের বক্তব্য বিশ্বাস করি, তিনি না জেনে আন্দাজে বলার কথা না, এটা গোপন কথা। এই গোপন গোপন খেলার মানে পর্দার অন্তরালে কিছু একটা ঘটানোর চেষ্টা করছেন। কি করতে পারেন? অবশ্যই জরুরি অবস্থা জারির পরামর্শ দিতে পারেন। আর যেহেতু চুপ্পু ওয়াকার দুইজনই হাসিনার মাল, রয়ের মাল, ভারতের মাল, অতএব তারা তো একসাথে কাজ করতেই পারে। এই জন্য আমি বলেছিলাম যে এই যে চুপ্পুকে সরানোর বিরোধিতা করেছে বিএনপি, এই জন্য তাদের কঠিন মাসুল দিতে হবে। এই চুপ্পুর মাধ্যমে অঘটন ঘটবে। দেখেন এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, এর আগে একটু এই ব্যাখ্যাটা দিই যে প্রধান বিচারপতির কাছে কেন গিয়েছিলেন। এটার একটা ধান্দা, এটা আমি আগে বলেছি, আবার একটু সংক্ষেপে বলি যে তত্ত্বাবধায়ক সরকারের রায় ফিরিয়ে দেওয়া হবে। এখন তত্ত্বাবধায়ক সরকার 3 মাস মেয়াদী না হয়ে 6 মাস মেয়াদী হতে পারে। তত্ত্বাবধায়ক সরকার এখন থেকে কার্যকর হবে, এটা এই প্রধান বিচারপতি এই অবজারভেশন দিতে পারে। তারপর প্রধান বিচারপতির চাকরি মেয়াদ ডিসেম্বরে শেষ। তারপরে নানান মহল থেকে স্বাভাবিকভাবে, যেহেতু অত্যন্ত ভালো মানুষ এবং গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, মজলুম ব্যক্তিত্ব,
এই ডক্টর রিফাত, এবং অসাধারণ যোগ্য লোক, কোনো সন্দেহ নেই। তো তাকেই প্রধান উপদেষ্টা করা হোক, কোনো বিতর্ক থাকবে না। বরং ডক্টর রিফাতের চাইতে ভালো কোনো লোক, যোগ্য কোনো লোক আপনি প্রধান উপদেষ্টা হিসেবে পাবেন না তত্ত্বাবধায়ক সরকারের। এটা সবাই মেনে নিবে এবং আমিও বলবো যে দ্যাটস গুড। তিনি রাজি হলে, এই প্রধান বিচারপতি কিন্তু এর আগে রাষ্ট্রপতি করার প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি কিন্তু রাজি হননি। মানে ব্যক্তি হিসেবে গ্রহণযোগ্য, চাকরি শেষ হওয়ার পর স্বাভাবিকভাবে তিনি যদি তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা হন, এই প্রস্তাবটা নিয়ে গিয়েছিল যে না, ইউনূসের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সে পারছে না, সে ব্যর্থ সরকার, অতএব ডক্টর রিফাত স্যার আপনি দায়িত্ব নেন এবং আপনার সরকারটা চলবে আমার কথায়, আমি চালাবো, এই ধরনের একটা চুক্তি করতে গিয়েছিলেন। এখন সেই এটার ফলাফল দৃশ্যমান হতে সময় লাগবে, কারণ অতদূর আবার ওয়াকার অপেক্ষা করতে যাচ্ছেন না, বা ওয়াকারকে অ্যাসাইনমেন্ট দিয়েছে তাড়াতাড়ি কিছু একটা করো। রিফাতের সাথে কিছু করতে হলে এটা তো পরে। আবার দেখেন, রিফাতকে রাজি করানোর জন্য মার্কিন রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়ন এরাও কিন্তু দেখা করেছে প্রধান বিচারপতির সাথে। মানে খেলা কিন্তু মিলে যাচ্ছে, হিসাব মিলে যাচ্ছে। এই জায়গায় এখন আপাতত কি করা যায়? জরুরি অবস্থা জারি করা যায়, আর জরুরি অবস্থা জারি করাটা এটা রাষ্ট্রপতির দায়িত্ব। আর সেনাপ্রধান তো চাপ দিয়ে অনেক কিছুই করাতে পারেন ইউনূসকে। আর দেশের যে অবস্থা, এই যে বিভিন্ন জায়গায় মারামারি, শিক্ষকদের উপর হামলা, শিক্ষার্থীদের উপর হামলা, একটা অস্থিরতা। এছাড়া এই ডাকসু নির্বাচন ঠেকানো দরকার, শিবির জিতে যাচ্ছে, বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান হচ্ছে এবং সেটা ডাকসু নির্বাচনকে ঘিরেই উত্থানটা আনুষ্ঠানিকভাবে সামনে আসতে পারে। এগুলো তো ঠেকানো দরকার। কি করা দরকার? এর জন্য জরুরি অবস্থা জারি করা ছাড়া আর কোনো উপায় নেই। হয়তোবা ওয়াকার এই কারণে জরুরি অবস্থা জারি করাতে গিয়েছেন, যে কোনো সময় করাতে পারে। এখন দেখেন এমন একটা অবস্থা যে ইউনূসের কিছু করার নেই। কেন করার নেই? যেমন চুপ্পুর সিগনেচার ছাড়া ওয়াকারকে সরাতে পারবে না। সশস্ত্র বাহিনীর প্রধান মূলত ওয়াকারের দায়িত্বে বা চুপ্পুর দায়িত্বে, রাষ্ট্রপতির দায়িত্বে। অতএব প্রধান উপদেষ্টার নির্দেশে যদি রাষ্ট্রপতি সিগনেচার না দেন, সেনাপ্রধানের অপসারণ সম্ভব নয়। আর এখন তো ইউনূস এখন ধৈঞ্চা, ইউনূস তো বিএনপির কাছে ধরা, বিএনপির কোলে উঠে বসে আছেন, জনগণের সাথে নাই। এজন্যে চুপ্পু এখন অনেক মুডে আছেন, আবার সেনাপ্রধান সবকিছু নিয়ন্ত্রণ করছেন, তিনি আছেন। এই চুপ্পু সেনাপ্রধান মিলেই বাংলাদেশের জরুরি অবস্থা বা ঘটনা ঘটিয়ে দিতে পারে, চূড়ান্ত পরিস্থিতি নিয়ে আসতে পারে, সম্ভব। ইউনূস চেয়েছে দেখবেন এক পর্যায়ে রাগ হয়ে তিনি ফ্রান্সে চলে যাবেন, কিছু করার নেই। পিনাকি লিখেছেন যে কইছিলাম যে এই কাম সে করবে, কানে কথা নেয় নাই প্রফেসর ইউনূসের সরকার। হ্যাঁ, এই কথা আমরা সবাই বলেছিলাম যে চুপ্পুকে সরান। 5 আগস্টও আলটিমেটাম দেওয়া হয়েছিল, কিন্তু না। ঠিক আছে, দেখা যাক চুপ্পু কি করে আর প্রফেসর ইউনূস কি করে। ইউনূসের কিচ্ছু করার নেই। যদি ওয়াকার চান তাহলে তিনি দর্শক আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন, মন্তব্য করবেন। তবে আমার আলোচনা একটু ভিন্ন। আমি এটাই বলতে চাচ্ছি যে সেনাপ্রধান হয়তো বিরক্ত হয়ে যাচ্ছেন, কারণ তিনি দেশের জন্য কাজ করছেন, তার ভাষ্য মতো এটা 5 আগস্টের পর তিনি ক্ষমতা দখল করার একটা সম্ভাবনা, চান্স ছিল, তিনি ইচ্ছা করলে পারতেন, করেন নাই। তারপরও জনগণ তাকে বিশ্বাস করতেছে না, জনগণ তাকে হাসিনার আত্মীয় হওয়ার কারণে তাকে অবিশ্বাস করে যাচ্ছে। এই কারণে বিরক্ত হয়ে তিনি হয়তোবা পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন। এজন্য হয়তোবা রাষ্ট্রপতি, বিচারপতি এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তিনি বিষয়টি নিয়ে আলোচনা করতেছেন।